এই প্রথমবার তিনি একটি আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার দিলেন এবং সেখানে তিনি একদম নির্দিষ্ট করে দিলেন, নির্ঘণ্ট জানিয়ে দিলেন যে তিনি ডিসেম্বরেই ফিরবেন বাংলাদেশে। তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। টালমাটাল অবস্থায় এখন বাংলাদেশের বর্তমান শাসক দল বিএনপি, যে শেখ হাসিনা আসলে আবারও কি নির্বাচন হবে? যে নির্বাচন হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি, সেইটা কতটা গণতান্ত্রিকভাবে হয়েছে? সেটা কি সংবিধান মেনে হয়েছে? দেখুন, যদি সংবিধান আপনি মানতে চান তাহলে এখনো শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথা আমি বলছি না। জুলাই সনদ আলাদা আর বাংলাদেশের সংবিধান আলাদা, এটা আপনি মানুন চাই নাই মানুন, এটা কিন্তু বাংলাদেশের আইনই বলছে। বাংলাদেশের আইটিসি শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা শুনিয়েছিল তাতে তারা এও স্পষ্ট করে দিয়েছিল যে শেখ হাসিনার কোনো মন্তব্য, বক্তব্য সে দেশের কোনো মিডিয়ায় চালানো যাবে না। শুধু তাই নয়, কোনো সংবাদপত্রেও তার মন্তব্য প্রকাশিত করা যাবে না, ছাপা যাবে না। কিন্তু তাই বলে এই নয় যে শেখ হাসিনা কোনো কথা বলতে পারবেন না। শেখ হাসিনা বলেছেন, একাধিকবার বলেছেন এবং সাক্ষাৎকারও দিয়েছেন। এতদিন পর্যন্ত তিনি যে সমস্ত সাক্ষাৎকার দিয়েছেন তা অবশ্যই লিখিত এবং প্রত্যেকটি প্রায় ভারতীয় মিডিয়ার সঙ্গে। এই প্রথমবার তিনি একটি আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার দিলেন এবং সেখানে তিনি একদম নির্দিষ্ট করে দিলেন, নির্ঘণ্ট জানিয়ে দিলেন যে তিনি ডিসেম্বরেই ফিরবেন বাংলাদেশে এবং তার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি ফিরবেন বাংলাদেশে এবং ফিরে প্রথমেই তিনি আত্মসমর্পণ করবেন। একদম জলজ্যান্ত কথা। আর এই কথা কিন্তু এবার সিরিয়াস নিচ্ছে বাংলাদেশের নেতা মন্ত্রীরা, এই মুহূর্তে যারা রাজ করছে সেখানে। এতদিন তারা সিরিয়াস নেয়নি, তার কারণ তারা ভাবতো যে ও তো ভারতীয় মিডিয়ায় বলছে, কোনো যায় আসে না, তারা ছাপতও না। আর এখন শেখ হাসিনার এই বক্তব্য, এই মন্তব্য কিন্তু বাংলাদেশের মিডিয়াতেও ছাপা হচ্ছে। বুঝতে পারছেন? যেহেতু রয়টার্সকে তিনি বলে দিয়েছেন, একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি সাক্ষাৎকারে অংশগ্রহণ নিয়ে এই ধরনের ইনফরমেশন দিয়েছেন। আর সেখান থেকে টালমাটাল অবস্থায় এখন বাংলাদেশের বর্তমান শাসক দল বিএনপি। কেন? সেটা আমি আপনাদের আগেই বলেছি। একই আশঙ্কা প্রকাশ করেছেন রুবিন ফারহানা। বুঝতে পেরেছেন? আপনাদের আমি সেটা জানিয়েওছি। হ্যাঁ, কিছু জটিলতা রয়েছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে, সেটা পাসপোর্ট ইস্যু, সেটা দেখা যাবে। ট্রাভেল ভিসা দেওয়া হয় কি না দেওয়া হয়। কিন্তু বিএনপি যে ট্রাভেল ভিসা দেবে না সেটাও কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে শুধু ডিসেম্বরে স্বাধীনতার মাসে শেখ হাসিনার ফেরাটা যত বড় মাথা ব্যথার কারণ নয় বিএনপির কাছে, তার থেকেও দ্বিগুণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে যে শেখ হাসিনা আসলে আবারও কি নির্বাচন হবে। সংবিধান কি বলছে? এখনো সংবিধান সংস্কার হয়নি। আর এই সংবিধান সংস্কার করার জন্য বিরোধী 11 দলীয় জোট বিভিন্ন বিভাগে গিয়ে ছোটখাটো স্ট্রিট কর্নার করছে, বিশাল বড় মঞ্চ তৈরি করছে এবং সেখানে দাঁড়িয়ে তারা গরম গরম বক্তৃতা দিচ্ছে এবং সবটাই ভারতের উদ্দেশ্যে। যেমন সাম্প্রতিককালে রংপুরের মাটিতে দাঁড়িয়ে এলডিপি, লিবারেশন ডেমোক্রেটিক পার্টির নেতা কর্নেল অলি আহমেদ, তিনি প্রকাশ্যে বলছেন, মানে তিনি অ্যাকচুয়ালি মিটিংটা হচ্ছে কিসের জন্য? মিটিংটা হচ্ছে তারেক রহমানকে চ্যালেঞ্জ জানানোর জন্য। গণভোট হয়েছে নির্বাচনের সময়, সেই গণভোট অনুযায়ী সংসদে বিল এনে সংবিধান সংস্কারের জন্য যা যা করার দরকার তাই করুন, এই দাবি নিয়ে তারা বক্তৃতা করতে গিয়ে, সভা করতে গিয়ে তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে। যেমনটা অলি আহমেদ বলেছেন। কি বলেছেন তিনি? শুনে নিন নিজে কানে। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটা তারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব,
আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। ঠিক অলি আহমেদের মতোই কিন্তু এখন চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বিভিন্ন, মানে বাংলাদেশে এই মুহূর্তে শাসক বিরোধী সমস্ত শিবিরের সমস্ত নেতার। কেন, কি কারণে? তার কারণ হচ্ছে যদি শেখ হাসিনা দেশে ফেরে সরকার টালমাটাল হয়ে যাবে, সরকার পড়েও যেতে পারে। তার কারণ পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশের সংবিধান কিন্তু সেই কথাই বলে। দেখুন, প্রথম আলো করেছে, এখন তো চুল চেরা বিশ্লেষণ হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে। এক গাদা প্রশ্ন নিয়ে সন্ধে হলেই গোল টেবিলে বসে যাচ্ছে প্যানেল, এক একজনের এক এক রকম মতামত। এ বলছে এটা হবে না, ও বলছে সেটা হবে। কি হবে আসলে, এই নিয়ে একটা চুল চেরা বিশ্লেষণ করেছে প্রথম আলো, তার আনোয়ার হোসেন। এবং তিনি সেই বিশ্লেষণে যেটা হেডলাইন দিয়েছেন, বলছেন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা। দেখুন, আর একই সঙ্গে আরও একটি টিভি চ্যানেল, বাংলাদেশের চ্যানেল 24, সেই চ্যানেলে ফজলুর রহমান, এই মুহূর্তে তিনি বিএনপির সংসদ সদস্য, তিনি বলছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এই প্রথমবার তিনি মুখ খুললেন। তিনি কি বললেন এবং প্রথম আলোর আনোয়ার হোসেন কি বললেন, পুরো বিষয়টা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, কি সম্ভাবনা? প্রথমে বলা হচ্ছে রাজনৈতিক কৌশল নাকি বাস্তব। এটা মানে শেখ হাসিনার এই ঘোষণা কি রাজনৈতিক কৌশল, মানে বাংলাদেশের রাজনীতিতে ভেসে থাকার জন্য একটি কৌশল, নাকি সত্যিই তিনি ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন এবং এটা সেটা বাস্তব হতে চলেছে। বলছে এই ঘোষণা কি আসলেই কোনো বাস্তব পরিকল্পনা, নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে চাঙ্গা করার একটি কৌশল? তা নিয়ে দলটির ভেতরেই সংশয় ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অবশ্যই হয়তো রয়েছে, না হলে বাংলাদেশের এরকম শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র এই ধরনের খবর লিখবে না। আচ্ছা, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে শত শত হত্যা মামলা হয়েছে এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ডও দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দলের যে বর্তমান পরিস্থিতি, গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটির রাজনৈতিক তৎপরতা মূলত অনলাইনে সীমিত এবং মাঠ পর্যায়ের বর্তমান ভঙ্গুর অবস্থায় নেতারা কতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে আদালতকে প্রহসন প্রমাণের লক্ষ্যও রয়েছে। যেমন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন যে বিচার প্রক্রিয়া শুরু হলে আদালত যে কতটা প্রহসনের তা প্রমাণ করতেই তিনি দেশে ফিরতে চান। তার মানে তার যে লক্ষ্য, তিনি দেশে ফিরবেন, যেটা আমি আপনাদের আগের এপিসোডেই বলেছিলাম, তিনি আত্মসমর্পণ করবেন এবং তার তরফ থেকে তিনি একটি আবেদন করবেন আইটিসিতে। অন্যদিকে জামিনের জন্য তিনি একটি আবেদন করবেন। প্রথমত তার জামিন হয়ে যাবে এবং তার যে মৃত্যুদণ্ডের সাজা, সেই সাজাতে স্টে হয়ে যাবে এবং পরবর্তীতে তার আপিলের প্রেক্ষিতে শুনানি চলতে থাকবে এবং সেই শুনানিতে তিনি এটা প্রমাণ করতে চাইবেন যে এই যে সাজা ঘোষণা, এটা আসলে একটি প্রহসন। এবার কি বলছে, এতদিন এত কথা বলেছেন শেখ হাসিনা, কিন্তু তিনি নাকি জুলাই যে গল্পটা হয়েছিল, জুলাইয়ের যে গল্পটা হয়েছিল, নাকি এত হত্যাকাণ্ড সেখানে ঘটেছিল, সেই ঘটনার জন্য শেখ হাসিনা এখনো পর্যন্ত তিনি ভুল স্বীকার করেননি, ক্ষমা প্রার্থনা চাননি। সেই বিষয়টাও এই আর্টিকেলে উঠে এসছে, যেখানে বলা হয়েছে দীর্ঘ শাসনের ভালো মন্দের বিচার জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বললেও ছাত্র জনতার অভ্যুত্থানে বিপুল সংখ্যক হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এখনো কোনো প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা আত্মসমালোচনা করেননি। তাই সাধারণ মানুষ, যারা বিএনপি, যারা জামায়াত, বিভিন্ন অন্যান্য দলের, যারা আওয়ামী লীগ নয়, মূলত কর্মীও নয়, কোনো কালে সমর্থকও ছিল না, তাদের কাছে কিন্তু শেখ হাসিনা যেমন দোষী ছিলেন তেমন দোষী থাকবেন। তাতে তিনি যাই করুন, তাতে তিনি আইটিসি যদি মুক্তিও পেয়ে যান, তারপরেও তিনি দোষী থাকবেন, এমনটাই কিন্তু বিশ্লেষণে উঠে আসছে। অন্যদিকে ফজলুর রহমান, তিনি যে বক্তব্য রেখেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই তো শুনেছেন তিনি রয়টার্সকে কি বলেছেন, শুনেছেন? আপনার কি মনে হয়? আপনি তো দীর্ঘ সময় তার সঙ্গে কাটিয়েছেন, আওয়ামী লীগের এক সময় আপনি নেতা ছিলেন
এবং কার্যনির্বাহী দলের আপনি একজন সদস্য ছিলেন, কি বলবেন? তখন তিনি বলছেন যে এই যে তিনি ডিসেম্বরে ফিরে আসার কথা বলেছেন, এটা কিন্তু বাস্তবের সঙ্গে মিলছে না। তারপরেও তিনি বলছেন, প্রথমেই তিনি বলছেন, যে কথা দিয়ে শুরু করছেন, যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, শেষ বলে কিছু হয় না। তাই উনার এই ঘোষণার মূলত দলের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, তিনি এটাই সম্ভাবনা হিসেবে আশঙ্কা প্রকাশ করছেন। মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ভাসিয়ে রাখার জন্য তিনি এই ধরনের মন্তব্য মাঝে মধ্যে করেন, এমনটাই মনে করেন ফজলুর রহমান। কিন্তু তার সঙ্গে তিনি এ কথাও বলছেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা হয় না। তার কারণ এখন যে প্রেক্ষাপট, তিনি বলছেন এই প্রেক্ষাপট যদি চলতে থাকে, দেশের এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তার কারণ এখন দেশ ভালোই চলছে, তারেক রহমানের নেতৃত্বে দেশ এখন ভালোই চলছে বলে তার মতামত। তার মতামত কি আমি কয়েকটা পয়েন্টে সাজিয়েছি, যেটা আপনাদের সামনে বলছি। যে দীর্ঘ 35 বছর আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে বলা যায়, বর্তমান প্রেক্ষাপটে ওনার দেশে ফেরার ঘোষণাটি মোটেও বাস্তবসম্মত নয়। যদি পট পরিবর্তন হয় তখন কিছু একটা হতে পারে বলে তার ধারণা। তিনি বলছেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ যেভাবে চলছে তাতে বড় কোনো রাজনৈতিক পট পরিবর্তন ছাড়া শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব নয়। আর একই সঙ্গে তিনি বলছেন, বর্তমান রাজনৈতিক সমীকরণ সহজে বদলাবে না এবং যে কোনো বড় পরিবর্তন হতে অনেক সময়ের প্রয়োজন, যা এই ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। তার মানে এক কথায় এটাই দাঁড়ালো তার বক্তব্য, যে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না। আর যদি ফেরেনও তাহলে তাকে মৃত্যুদণ্ডের সাজা গ্রহণ করতে হবে, তার বিরুদ্ধে যে আইটিসির সাজা সেটা কার্যকর হবে, এমনটাই বলেছিলেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। আপনাদের আমি দেখিয়েছিলাম। এবার আপনাদের আমি দেখাচ্ছি সমস্ত বিরোধী দলের নেতারা তাদের কি প্রতিক্রিয়া, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি হাসিনা দেশে ফেরার এই ঘোষণার পর। কে করছে? ইত্তেহাদ নিউজ। তারা বলছে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে, দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক প্রতিক্রিয়া, আইনি বাস্তবতা নাকি কৌশলগত বার্তা। সমস্তটা নিয়েই একটা তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছে। আমি তুলে ধরেছি শুধুমাত্র সেই প্যারাটা যেখানে তারা উল্লেখ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া। প্রথমত, শেখ হাসিনার এই বক্তব্যের পর বিএনপি, জামায়াতের ইসলাম এবং এনসিপির নেতারা বলছেন যে তার বিরুদ্ধে যেসব মামলা বিচারাধীন বা যেসব মামলায় আদালতের সিদ্ধান্ত এসেছে সেগুলোর আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত। বিএনপির যেমন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই 2024 সালের গণ আন্দোলন সংক্রান্ত অভিযোগ সহ বিভিন্ন মামলায় বিচার চলছে এবং আদালতই তার অপরাধ ও শাস্তি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আদালত নেবেন অবশ্যই, কিন্তু যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছি। এবার বলছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তার মতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বর্তমান রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে, যেমনটা প্রথম আলো কিন্তু বলছে। তার দাবি, অনেক কর্মীর মধ্যে নেতৃত্বের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, যেহেতু ওই জুলাই বিপ্লবে বললাম না, তারা শেখ হাসিনা নাকি ক্ষমা প্রার্থনা চায়নি, ভুল স্বীকার চায়নি এইখান থেকে। অন্যদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি বলেন, যদি রয়টার্সকে প্রকাশিত সাক্ষাৎকার সঠিক হয়ে থাকে, তার মানে তিনি এখন বিশ্বাসই করছেন না যে এটা সঠিক। মানে শেখ হাসিনা যে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি ডিসেম্বরেই ফিরবো দেশে, এটা তিনি বিশ্বাস করতে চান না। আর যদি বিশ্বাস করেন, তারপর তিনি বলছেন যে শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তাকে প্রচলিত আইন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির বিষয়টিও উল্লেখ করেন, যে তিনি ফিরতে চাইলেই একা একা ফিরতে পারবেন না, এর সঙ্গে কিন্তু ভারতের এবং বাংলাদেশের সঙ্গে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই ট্রিটির উল্লেখও তিনি করেছেন। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলেছেন, আগের দিনে আমি আপনাদের বাইট শুনিয়েছিলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়া দেশে ফিরবেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, ওই কথাই তিনি বলেছেন, বরং এ বিষয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক ও আইনি উদ্যোগী নির্ধারক হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারও তিনি বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এত কথা, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর যেভাবে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেল, যেভাবে একটি অন্তর্বর্তী সরকার এসে দেশের
অভ্যন্তরীণ সিদ্ধান্ত, কূটনৈতিক সিদ্ধান্ত নিতে শুরু করে দিল, সেটা কতটা গণতান্ত্রিক? আর যে নির্বাচন হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি, সেইটা কতটা গণতান্ত্রিকভাবে হয়েছে? সেটা কি সংবিধান মেনে হয়েছে? দেখুন, যদি সংবিধান আপনি মানতে চান, তাহলে এখনও শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথা আমি বলছি না এই কথা আমি আপনাদের শেষ পর্যন্ত দেখুন বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের শোনাচ্ছি ভারতের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রামায়ণ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে শেখ হাসিনার যে দেশে ফেরার নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা রয়টার্সকে এরকম সাক্ষাৎকার দিয়েছে, আপনি কি বলবেন? তিনি বলছেন যে ঠিকই তো, শেখ হাসিনা এখনও তো সেখানকার প্রধানমন্ত্রী মশাই, তা তিনি যাবেন না তো কি করবেন? তাকে তো যেতেই হবে, বাংলাদেশে ফিরতেই হবে। এখন যে বাংলাদেশের সরকারটা চলছে, সেটা কি বৈধ সরকার নাকি? সেটা তো অবৈধ সরকার। দেখুন, দিলীপ ঘোষ হেডলাইন করেছে দ্য স্টেটসম্যান, ওখানে এখনো অবৈধ সরকার চলছে। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে তারেক রহমানকে নিশানা দিলীপ ঘোষের। অ্যাকচুয়ালি তিনি কি বলেছিলেন একবার শুনে নিন। বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার, এটা ওরা সামলে নিক। শেখ হাসিনার দেশ ত্যাগের পর তারা শেখ হাসিনার আর কোনো নিয়ম মানতে চাননি। বিশেষ করে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নতুন নিয়ম শুরু হয়েছিল এবং সেই নিয়মেই এখনো চলছে তারেক রহমানের সরকার। আর সেই নিয়মটা কি? অনেকটাই সংবিধান বিরোধী। তারা এই সংবিধান মানবে না, যে সংবিধান 2011 সালে পঞ্চদশ সংশোধনী হয়েছিল, তারা মানতে রাজি নয়। কেন? কারণ সেখানে ধর্মনিরপেক্ষতা রয়েছে। নতুন সংবিধান তৈরি করতে হবে। আর সেই নতুন সংবিধান তৈরি করার জন্য যারা কি করলো? জুলাই সনদ তৈরি করলো। আর সেই জুলাই সনদে গণভোটে হ্যাঁ দিতে হবে। দেখুন, তারেক রহমান ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন একটি করে ভোট বিএনপিকে দেবেন আর একটি করে ভোট গণভোটে হ্যাঁতে দেবেন। বিএনপিকে তো একটি করে ভোট দিয়েছে এবং সেটা লাগু হয়ে গেছে, তিনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। কিন্তু গণভোটে যে একটি করে হ্যাঁতে ভোট দিয়েছে সাধারণ মানুষ, সেটা এখনো কেউ দেখতে পাচ্ছে না তার বাস্তবায়ন। মানে সংবিধান কিছুতেই সংস্কার হচ্ছে না। কেন হচ্ছে না? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সরকার পক্ষ, বিরোধী পক্ষ, বিভিন্ন মানবাধিকার সংস্থা পক্ষ একমুখী, দুমুখী, তিনমুখী হয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। কেউ কোর্টে রিট পিটিশন দায়ের করছে, মানে যা খুশি তাই হচ্ছে। গণভোটকে মান্যতা দিতে হবে, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এত কিছু হয়ে গেল। আর এরই মাঝে বাংলাদেশের হাইকোর্ট তারা নির্দেশ দেয় যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরাতে হবে। হ্যাঁ, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়া হয়েছিল। মানে ওই দুটো নির্বাচনের মাঝের সময়টা যে কোনো রুলিং পার্টি থাকবে না শাসকের আসনে, একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং তার নেতৃত্বেই হবে, সেই সরকারের নেতৃত্বেই হবে নির্বাচন, এবং পরবর্তীতে নির্বাচনে যারা জিতে আসবে তারা ঘুরবে সরকার। এমনটা সিস্টেম ছিল বাংলাদেশে। সেই সিস্টেম গত 15 বছর কেউ মানেনি বলে, শেখ হাসিনা মানেনি বলে অভিযোগ। এবার সেই বিষয়টাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক রকম বিষয় উঠে আসছে। আর সেখানে দাঁড়িয়েই বলছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরবে কিনা শেষ মুহূর্তে এখন সেই বল সংসদের কোর্টেই। যে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ, যে সংসদে তারপরেই রয়েছে জামাত, এনসিপিরা, যে সংসদে আওয়ামী লীগ নেই। দেখুন, এই বিষয়ে সুশাসনের জন্য নাগরিক এই সংগঠনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, এই হচ্ছেন সেই ব্যক্তি। তিনি একটি কথা বলেছেন। কি বলেছেন? খুব গুরুত্বপূর্ণ। বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রাখার আপিল বিভাগের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক মানে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তবে রায়ে কিছু জটিলতা রয়ে গেছে, সেগুলোর সমাধান এখন জাতীয় সংসদকেই করতে হবে। কীরকম জটিলতা? সুজন সম্পাদক বলছেন, পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তারিত বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গাগুলোতে সংসদকে সুরাহা করতে হবে। আমরা রিভিউ করব কিনা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
আপাতত তিনি বলেছেন, বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে আজকে যে রায় হলো এবং আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছেন তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ প্রশস্ত হয়েছে। তবে কিছু জটিলতা রয়ে গেছে। কীরকম? এর মধ্যে অন্যতম হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে, যেটা 2011-তে হয়েছিল। কিন্তু সংসদ বহাল রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। তাই এই জটিলতা জাতীয় সংসদকেই নিরসন করতে হবে, অর্থাৎ বল এখন সংসদের কোর্টে। এবার কি সিদ্ধান্ত নেবে সংসদ? সেখানে কি ভোটাভুটি হবে, নাকি সবার মত একদিকেই থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরুক? সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই বিষয়টা নিয়েই, এই পঞ্চদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়টা নিয়ে একটি আলোচনার সভায় সেই চ্যানেল 24-এ তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বদিউল আলম মজুমদারকে। এবং সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে দেন। কি বলেন? তিনি বলেন যে যেভাবে নির্বাচন হয়েছে সেটা তো সাংবিধানিক নয়, যেভাবে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেটাও তো সাংবিধানিক নয়। তিনি কথাও বলেছিলেন এর আগে যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাষ্ট্রপতি তা তো জেল হওয়া উচিত। তিনি কিভাবে একের পর এক নির্দেশনা দিয়ে দেন। শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে তিনি এক সময় দাবি করেছিলেন। তাহলে শেখ হাসিনা পদত্যাগ দিলেন কখন? আর যখন কোনো সিটিং প্রধানমন্ত্রী পদত্যাগ দেননি তখন কিভাবে নির্বাচন হয়ে যায়? পুরোটাই তো অসাংবিধানিক। তাই তিনি এখানে খুব সুন্দরভাবে বলেছেন, আপনি দেখতে পারেন ইন্টারভিউটা ইউটিউবে রয়েছে, সেই থাম্বনেলটাই আমি এখানে ব্যবহার করেছি, যেখানে বলা হচ্ছে সংবিধান মানলে হাসিনা এখনও প্রধানমন্ত্রী। কি বলছে? নিখাত সাংবিধানিক দৃষ্টিকোণ ডক্টর বদিউল আলম মজুমদার যুক্তি দিয়েছেন যে যদি দেশের বিদ্যমান সংবিধানকে কঠোরভাবে ও অক্ষরে অক্ষরে মেনে চলতে হয় তবে আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী শেখ হাসিনাই এখনও প্রধানমন্ত্রী পদের দাবিদার। বিদ্যমান আইনি কাঠামো বনাম বর্তমান বাস্তবতা, তার মতে বর্তমান সরকার বা নির্বাচন সংক্রান্ত অনেক সিদ্ধান্তই নেওয়া হচ্ছে গণ অভ্যুত্থানের রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে। কিন্তু যদি আমরা পুরোপুরি সংবিধানের ভেতর থেকে বিচার করি তবে সেই সংবিধান অনুযায়ী 12ই ফেব্রুয়ারির নির্বাচনও সম্ভব নয়। সংবিধানের বাধ্যবাধকতা, তিনি মূলত এটি বোঝাতে চেয়েছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতি বা গণভোটের মতো বিষয়গুলো রাজনৈতিকভাবে কার্যকর হলেও মূল সংবিধানের লিখিত ধারা বা নিয়মের সাথে সেগুলোর আইনি সংঘর্ষ রয়েছে। তাই জুলাই সনদ আলাদা আর বাংলাদেশের সংবিধান আলাদা, এটা আপনি মানুন চাই নাই মানুন, এটা কিন্তু বাংলাদেশের আইনই বলছে। আর সেখান থেকে দাঁড়িয়ে আপনি যতই বলেন যে রংপুর দিতে আসলে, কেউ বলেনি রংপুর আমরা নিয়ে নেব, কেউ বলেনি। একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এবং যদি আপনারা এটা করেন তাহলে আমাদের এটা করতে হবে, এটা শর্ত ছিল, একটা প্রস্তাব ছিল। সেই প্রস্তাবে কেউ হ্যাঁ দেয়নি। আমাদের ভারতের সরকারও বলেনি যে রংপুর গিয়ে আমরা কিনে নেব। কিন্তু কিছু উজবুক নেতা রয়েছে বাংলাদেশে, তারা প্রতিদিন এসে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের বিরুদ্ধে তারা মন্তব্য করে এবং এতে তারা খুশি পায়, মানে মজা পায়। কিন্তু তারা কি জানেন? আমি বলতে চাই কর্নেল অলি আহমেদকে আমি বলতে চাই যে আপনি কি জানেন, এত বড় বড় কথা বলছেন, আপনি কি জানেন যে আপনাদের নির্বাচনটাই অবৈধ? আপনি কি জানেন যে আপনাদের যে গণভোট করেছেন সেটাও অবৈধ? জুলাই সনদ কোনোদিনও সংবিধানে রূপান্তরিত হতে পারবে না। আপনি কিচ্ছু জানেন না মশাই। আপনি এটাও জানেন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনাই সাংবিধানিক মতে। এ কথা বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও অস্বীকার করতে পারবেন না। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় এই ভিডিওটা ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 রণক্ষেত্রের নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই বেল আইকনে আপনাকে ক্লিক করতেই হবে। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ
800-100-3333, 800-111-3333।